20 তারিখে মেহনতি মানুষের ডাকে সকলের ব্রিগেড, এইটা আপনারা জানেন, এটা অনুষ্ঠিত হতে চলেছে। 4টি সংগঠন, সিআইটিউ, কৃষক সভা, সারাবত খেতমজুর সংগঠন, বস্তি মানে উন্নয়ন সমিতি, সবই যেখানে শ্রমজীবী মানুষ, তারা হচ্ছে এই সমাবেশ ডেকেছে। এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে এই রকম সংগঠনগুলোর ডাকে ব্রিগেড সমাবেশ অতীতে হয়নি, সেই দিক থেকে এটা ঐতিহাসিক। আমাদের 4টে সংগঠনের নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। প্রথমে সিআইটিউ সাধারণ সম্পাদক অনাদি সাউ, তিনি আপনাদের কাছে বলবেন। তারপরে অমল হালদার বলবেন কৃষক সভার। তারপরে ক্ষেতমজুরের সংগঠন থেকে তুষার বলবে। আর তারপরে কে বলবে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বস্তি ইউনিয়ন থেকে। ঠিক আছে, এখন অনাদি সাউ। আচ্ছা, নমস্কার। সংবাদ মাধ্যমের সমস্ত বন্ধুগণ, আজকে আমাদের রাজ্যের শ্রমজীবী সংগঠন সিআইটিউ, কৃষক সভা, খেতমজুর ইউনিয়ন এবং বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমরা এই প্রেস কনফারেন্স ডেকেছি। আপনারা জানেন যে সারা রাজ্য জুড়েই প্রস্তুতি চলছে। 20শে এপ্রিল ঐতিহাসিক শ্রমিক, কৃষক, খেতমজুর, বস্তির গরিব মানুষ, শ্রমজীবী মানুষ তারা ডেকেছেন এবং সারা রাজ্য থেকে সর্বস্তরের মানুষ, মেহনতি মানুষ, সর্বস্তরের সাধারণ মানুষ এই ব্রিগেডের সমাবেশে আসবেন এবং আমাদের রাজ্যের স্বাধীনতার পর এই প্রথম এইভাবে যে মেহনতি শ্রমজীবী মানুষের সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে তারা এই ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশ ডেকেছে। তার পরিপ্রেক্ষিত হচ্ছে যে আজকে উদার অর্থনীতি আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, সেই সরকারের যে অর্থনৈতিক নীতি গোটা দেশের মানুষের উপরে, শ্রমজীবী মানুষের উপরে এবং সাধারণ মানুষের উপরে, তাদের জীবন জীবিকার উপরে যে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এনেছে, যার ফলে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। আমাদের দেশে এবং সারা রাজ্যে লক্ষ লক্ষ কোটি কোটি বেকার, যা আমাদের দেশের স্বাধীনতার পর আমরা এই তীব্র যে কর্মহীনতা গোটা দেশের মানুষের, আমরা অতীতের সম্মুখীন হইনি। এর সাথে কৃষকরা ফসলের দাম পাচ্ছে না। কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েও কৃষকের ফসলের যে মিনিমাম সাপোর্ট প্রাইস, তার জন্য যে আইন প্রণয়ন করার কথা ছিল, কেন্দ্রীয় সরকার করেনি এবং কৃষকরা আত্মহত্যা করছে, তাদের ঋণ মকুব করা হচ্ছে না। একইভাবে খেতমজুর, আজকে 100 দিনের কাজ বন্ধ, গ্রামে কাজ নেই। খেতমজুরদের 100 দিনের কাজের মজুরি বৃদ্ধির দীর্ঘদিনের দাবি, সেগুলো কেন্দ্রীয় সরকার কার্যকরী করল না। আমাদের রাজ্যে এবং সারা দেশে যখন এইরকম একটা পরিস্থিতির মধ্যে শ্রমজীবী মানুষ দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে আছে, তখন কেন্দ্রীয় সরকার শ্রম আইন সংশোধন করে মালিক শ্রেণীর আরও মুনাফা বৃদ্ধি করতে শ্রম কোড লাগু করতে চলেছে, যার ফলে শ্রমজীবী মানুষের যে অধিকার, তার 8 ঘন্টা কাজের অধিকার, ন্যূনতম মজুরির অধিকার, স্থায়ী কাজে স্থায়ী চাকরির অধিকার এবং তার পেনশন, প্রভিডেন্ট ফান্ড, সামাজিক সুরক্ষার অধিকার, যা ব্রিটিশের সময় থেকে আমাদের দেশে আইন চালু হয়েছে, সেই সমস্ত কিছু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আজকে শ্রমিকদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে। শ্রম কোড, লেবার আইন সংশোধন করে চালু করতে চলেছে। এর বিরুদ্ধে গোটা দেশের শ্রমিক শ্রেণী তারা আগামী 20শে মে দেশ জুড়ে ধর্মঘট ডেকেছে এবং কৃষক সংগঠনগুলো তাকে সমর্থন করেছে। আমাদের রাজ্যেও এই ধর্মঘট হবে এবং শ্রমিক, কৃষক, খেতমজুর, বস্তিবাসী সংগঠন
গোটা রাজ্যের কর্মচারী আন্দোলন, মধ্যবিত্ত কর্মচারী আন্দোলন, ব্যাংক, বিমা, রেল, প্রতিরক্ষা সবাই এই ধর্মঘটে অংশগ্রহণ করবে। চা বাগান থেকে শুরু করে, কয়লা খনি থেকে শুরু করে, চটকল, ইস্পাত কারখানা, বিদ্যুৎ শিল্প, পোর্ট, বন্দর এবং একেবারে গ্রামাঞ্চলে সাধারণ ব্লকে ব্লকে যে সমস্ত শ্রমজীবী মানুষ, কৃষক, ক্ষেতমজুর, তারাও হচ্ছে রাস্তায় নেমেছে। যে কেন্দ্রীয় সরকারের এই নীতির হচ্ছে আজকে মানুষ মেনে নিতে পারছে না। একইভাবে আজকে রাজ্যে যেভাবে দুর্নীতি, ভ্রষ্টাচার হচ্ছে, যেভাবে আজকে 26,000 মানুষের চাকরি চলে গেল, আরও 32,000 মানুষের চাকরি ঝুলে আছে, গোটা শিক্ষাক্ষেত্রকে একেবারে সর্বনাশ করে দিল, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং সেখানে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা পড়াশুনো ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। রাজ্যে শিল্প কলকারখানা হলো না, যার ফলে আজকে আমাদের রাজ্যে কাজ নেই। লক্ষ লক্ষ ছেলেমেয়েরা প্রতিদিন রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, হাজার হাজার ছেলেমেয়েরা ট্রেন বোঝাই করে, কেউ বোম্বাই, কেউ দিল্লি, কেউ চেন্নাই, কেউ ব্যাঙ্গালোর। একটা ভয়ঙ্কর অবস্থা। আজকে রাজ্যে লুট চলছে, যত রকম দুর্নীতি, চাকরি বিক্রি, মন্ত্রীরা জেলে, একটা ভয়ঙ্কর অবস্থা। এর বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার জন্য মানুষ যখন সংগঠিত হচ্ছে, তখন সাম্প্রদায়িকতা জিগির তোলা হচ্ছে। আমাদের রাজ্যে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করা হচ্ছে, মানুষের মধ্যে অনৈক্য তৈরি করা, দাঙ্গা তৈরি করা, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা, হিংসা, আর মানুষের মধ্যে যে ভেদাভেদের রাজনীতি, যেভাবে বিজেপি আরএসএস আমাদের রাজ্যে আমদানি করেছে, যেভাবে রাজ্যের শাসক দল তাকে মদত দিচ্ছে। একজন বলছে রাম মন্দির করব, তো আরেকজন বলছে জগন্নাথ মন্দির করব। যে গোটা রাজ্যের মানুষের জ্বলন্ত সমস্যা, জিনিসপত্রের দাম বেড়েছে, বেকারি বেড়েছে, কলকারখানার শ্রমিকদের মজুরি বাড়ছে না, তারা কি করে বাঁচবে, কি করে খাবে, সেই সমস্ত বিষয়ে না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকারের দৃষ্টি আছে, না দায়িত্ব আছে। তারা সেই সমস্যা থেকে দৃষ্টি ঘোরানোর জন্যে আজকে মানুষের ধর্মবিশ্বাস, মানুষের আবেগ তাকে ব্যবহার করছে এবং এভাবেই হচ্ছে আজকে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করছে। বাংলার মানুষ, বাংলার শ্রমিক শ্রেণী, আমরা এই বাংলা দেখিনি অতীতে, আমরা এটা মেনে নিতে পারি না। রবীন্দ্রনাথ, নজরুলের বাংলায় আজকে দাঙ্গা ফাসাদ অতীতে কোনোদিন এভাবে আমরা দেখিনি। যেভাবে আজকে পশ্চিমবাংলাতে আজকে তৃণমূলের 14 বছরের সরকার আর বিজেপি যা করছে, এ মেনে নেওয়া যায় না। যার ফলে আজকে আমরা এই কেন্দ্রীয় সরকারের নীতি এবং রাজ্য সরকারের নীতি পরিবর্তনের দাবিতে এই ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশ আমরা ডেকেছি। আপনারা জানেন সারা রাজ্য জুড়ে মিছিল, মিটিং, সমাবেশ উত্তাল হয়ে উঠেছে এবং এই প্রখর রৌদ্রেও তারা বৈশাখ মাসে প্রখর রৌদ্র মাথায় নিয়ে প্রস্তুতি চলছে। গ্রাম বাংলা থেকে শুরু করে, কলকারখানা থেকে শুরু করে গোটা রাজ্যের মানুষ তারা 18 তারিখ থেকেই ঘর থেকে বেরিয়ে পড়ছে। 18 তারিখ থেকেই, কেউ 19 তারিখ আসবে, কেউ 19 তারিখ রাত্রে বেরোবে, দুপুরে বেরোবে, সকালে বেরোবে, 20 তারিখে সকালে পৌঁছবে এবং আবার 20 তারিখে সকাল থেকে কেউ কেউ মিছিলে রাস্তায় কলকাতা এবং আশেপাশের জেলাগুলোতে তারা তৈরি হচ্ছে এবং কেউ গাড়ি করে আসবেন, কেউ ট্রেনে আসবেন এবং তার প্রস্তুতি চলছে। এবং আপনাদেরও আমরা আহ্বান জানাবো যে এই সংবাদ আজকে গোটা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার এবং ব্রিগেডের যে প্রস্তুতি আমরা শুরু করেছি এবং সেই প্রস্তুতিও আপনারা গেলে দেখতে পাবেন শুরু হয়েছে। এবং এই ব্রিগেডের সমাবেশ হবে ঐতিহাসিক সমাবেশ, প্রতিবাদ প্রতিরোধের সমাবেশ হবে। দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, রাজ্যকে বাঁচাতে হবে এবং সেই দাবি আমরা করছি। এবং এই সরকার, এই দুটি জনবিরোধী সরকার, এর বিরুদ্ধে শ্রমিক শ্রেণী, কৃষক, ক্ষেতমজুর, বস্তিবাসী, গরিব মানুষ আজকে তারা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামছে এবং ব্রিগেডে তার প্রতিফলন ঘটবে। স্থায়ী চাকরি, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আপনারা জানেন এই সবই কার্যত হচ্ছে কেন্দ্রীয় সরকার তুলে দিয়েছে এবং সব কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ওয়ার্কার সমস্ত কেন্দ্রীয় সরকারের দপ্তরে, রাজ্য সরকারের দপ্তরে নিয়োগ হচ্ছে। আর হচ্ছে সমস্ত ইন্ডাস্ট্রি, কলকারখানাতেও ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল এবং 3 ভাগের 4 ভাগের 1 ভাগ মজুরি দিয়ে
শ্রমিক নিযুক্ত হচ্ছে, কর্মচারী নিযুক্ত হচ্ছে, খাবে কি? এবং একইভাবে যে আজকে আমাদের রাজ্যে গত 14 বছর আমাদের অসংগঠিত শ্রমিকদের যে মজুরি, সেই মজুরি সংশোধন হয়নি। লাস্ট যখন আমি শ্রমমন্ত্রী ছিলাম তখন সেই সমস্ত শ্রম দপ্তর থেকে সমস্ত কোরেটরে দিয়ে এসেছিলাম। সেই সময়ে 2011-তে যা ঘোষণা হয়েছিল, তারপরে আজ পর্যন্ত এই 14 বছর আর কোনো শ্রমজীবী মানুষ, গরিব মানুষের সংশোধন, মজুরি বৃদ্ধি করার জন্য রাজ্য সরকার কোনো ভূমিকা পালন করেনি। চা বাগানে একই অবস্থা, 10 বছর ধরে মিনিমাম ওয়েজ ঝুলে আছে। চটকলের শ্রমিকদের ত্রিপাক্ষিক চুক্তি কার্যকরী হয় না। অসংগঠিত শ্রমিকদের যে সামাজিক সুরক্ষার লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা, সেগুলো খেলা মেলা উৎসবে মমতা ব্যানার্জি সেগুলো খরচ করে দিয়েছে, শ্রমিকদের টাকা, ওটা রাজ্য সরকারের টাকা না। এর তীব্র প্রতিবাদে হচ্ছে গোটা রাজ্যের শ্রমজীবী মানুষ, তারা ব্রিগেডে আসছেন। একটা ঐতিহাসিক সমাবেশ হবে, শ্রমিক, কৃষক, খেতমজুর, গরিব মানুষ, বস্তিবাসী মানুষ সবার। নমস্কার অমলদা, আপনি অবশ্যই বিষয়গুলোকে নমস্কার। প্রথমেই বলি যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশে আসার জন্য ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলি তাদের যাত্রা আজকে সন্ধ্যে থেকে স্টার্ট করেছে। তো লক্ষ লক্ষ মানুষ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসবে। আমরা 4টি সংগঠনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে আমরা পূর্ণ সহযোগিতা চাইছি। বিস্তারিত বিষয় বলছি না, অনাদিবাবু এখানে বলেছেন। দুটো বিষয় আমি আপনাদের কাছে বলছি। সবাই এর গুরুত্ব উপলব্ধি করে একটু প্রচারে গোটা বিষয়টা নিয়ে আসুন, এটা আমাদের ভবিষ্যৎটা ভালো হবে। ইতিমধ্যেই সবাই জানেন যে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান পরিষ্কার স্পষ্ট করে বলছে যে পশ্চিমবঙ্গে কৃষির উৎপাদনশীলতা ব্যাপকভাবে কমছে। লাস্ট 11 সালে যখন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে যায়, তখনও ধান উৎপাদনে ছিলাম প্রথম, আলুতে ছিলাম দ্বিতীয়, শাকসবজিতে ছিলাম প্রথম। এখন শাকসবজি আলু ছেড়ে দিন, ধানে হয়ে গেছে আমরা কার্যত 4র্থ নম্বর। এখন তেলেঙ্গানা ফার্স্ট, সেকেন্ড হচ্ছে পাঞ্জাব, আর খারিফ মরশুমে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ সমান সমান। কেউ কেউ বলছেন 4 নম্বর স্থানে চলে গেছে পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে। তাহলে এই হারে যদি উৎপাদনশীলতা কমতে শুরু করে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ যারা ভাত খেতে পছন্দ করেন, ভবিষ্যতে তাদের কি অবস্থাটা হবে? উৎপাদনশীলতা বৃদ্ধি করতে না পারলে মানুষ খেতে পাবে না। সবাই জানেন রাস্তাঘাট, তারপর বাস্তু ভিটে ইত্যাদির জন্য অনেক 3 ফসলা জমি আজকে ঘর বাড়ি তৈরি হচ্ছে, বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে। তাহলে জমি কমছে। সরকারের উচিত হচ্ছে উৎপাদনশীলতাকে বৃদ্ধির যে নজর দেওয়া, সেটা রাজ্য সরকারের বিন্দুমাত্র কোনো ভাবনা নেই। বামফ্রন্টের আমলে উন্নয়ন, প্রযুক্তি, সব কিছুর ক্ষেত্রে বীজ গবেষণাগারগুলোতে যে কাঠামোটা ছিল, সেটা ধ্বংসের পথে। কার্যত কয়েকজন কন্ট্রাক্ট লেবার বসে আছে বীজ খামার কেন্দ্রগুলিতে, তাদের কোনো দায়িত্ববোধ নেই। আজকে সার পাওয়া যাচ্ছে, যেটা সমবায় থেকে বিক্রি হতো সেটা খোলা বাজারে বিক্রি হচ্ছে, প্রচুর দাম। অর্থাৎ উৎপাদন বৃদ্ধি করার জন্য বামফ্রন্ট আমলে যে সমস্ত বিষয়গুলি ছিল, সেগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে বর্তমানে রাজ্য সরকার। তা উৎপাদনশীলতা কমলে আমাদের প্রত্যেকের জীবনে বিপদ নেমে আসবে। তাই এটা এখন থেকে মানুষের সামনে সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত, মানুষের সামনে প্রচারে আসা উচিত। আর আবার দ্বিতীয় কথা, এটাই শেষ, সেটা হচ্ছে এই, সবাই জানেন একই হচ্ছে কৃষক ফসলের দাম পাচ্ছে না।
সে ধান চাষি, আলু চাষি, পাট চাষি সবাইকার মাথায় হাত। তারপর ভাম্প আসছেন মার্কিন উপরাষ্ট্রপতি আগামী 21 তারিখে, তিনি যে চুক্তিটা করবেন আর মেরুদণ্ডহীন প্রধানমন্ত্রী যেভাবে মাথা নিচু করে সেটা মেনে নেবেন যে আমেরিকার কৃষিপণ্য ভারতবর্ষের বাজারে ঢুকবে অবাধে, লুট হবে ভারতবর্ষে, একই কৃষিপণ্যের দাম নেই। তারপর যদি আমেরিকার পণ্য বিপুল হারে আসতে শুরু করে, ওই চাষি আর বাঁচবে না। আর আমাদের দেশের কৃষিপণ্য আমেরিকার বাজারে যাবে চড়া শুল্কে। সবটাই বুঝতে পারছেন। এইসব চুক্তি হবার পর একই কৃষকের দৈন্যদশা চলছে গোটা ভারতবর্ষ জুড়ে। সেই দৈন্যদশা আরও তীব্র আকার ধারণ করবে। কেন্দ্র সরকার ইতিমধ্যে যে কৃষি বিপণন যে নীতি আইন তৈরি করতে যাচ্ছেন, সে আইন বিপজ্জনক আইন। 140 কোটি জনসংখ্যার দেশে খাদ্য নিরাপত্তা বিপুলভাবে বিঘ্নিত হবে। আগামী দিনে কৃষককে কার্যত নিজের জমিতে ধান রুইতে হবে, কর্পোরেটরা সেটা তদারকি করবে। 3 ভাগে 2 ভাগ কৃষক আর চাষ করবে না। এই যে একটা বড় বিপদ আসছে গোটা ভারতবর্ষে কৃষিক্ষেত্রে, এগুলো সব নিয়ে তো আলোচনা হবে। তবে আমরা সবাই কৃষিপ্রধান দেশে আমরা বাস করি, আমরা তো সবাই ভাত খাই, প্রতিদিন আমাদের এইসব করতে হয়। আপনারা যদি এই আশঙ্কার কথাগুলোকে যদি একটু প্রচারে নিয়ে আসেন যে দেশ আজ কোন পথে হাঁটছে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষের ভালো, সবাইকার ক্ষেত্রে ভালো। এইটাই হচ্ছে আমার অনুরোধ। আমাদের 4টি সংগঠনের আহ্বান প্রচার করবার জন্য আপনারা এসেছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন বা পশ্চিমবঙ্গের সব মানুষই জানেন, 3 বছর 3 মাস পশ্চিমবাংলায় কার্যত রেগা প্রকল্পর কাজ বন্ধ। এই রেগা প্রকল্প কেন করতে হয়েছিল? তার জন্য বামপন্থীদের কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন সহ সমস্ত প্রগতিশীল সংগঠনের যে আন্দোলন সংগ্রাম এবং বামপন্থী যারা এমপি ছিল তাদের অবদান, সেটা আমাদের স্মরণ করতে হবে। আমাদের দেশে কৃষক সভার নেতা এখানে বললেন যে কৃষির কি ভয়ঙ্কর অবস্থা, কৃষি আজকের বিপন্ন, কৃষিতে কর্মসংস্থান কমছে এবং কৃষিতে যেভাবে পুঁজিবাদের বিকাশ ঘটছে এবং কৃষিতে যেভাবে আজকে মানুষের পরিবর্তে যন্ত্র দিয়ে বেশি কাজকর্ম হচ্ছে, স্বাভাবিক কারণেই কৃষিতে কর্মসংস্থান কমতে বাধ্য। সেই কারণেই অনেক লড়াই সংগ্রামের ফল হলো আমাদের দেশে 100 দিনের কাজের আইন। কিন্তু তৃণমূল চুরি করে, আমরা এটা জানি। তৃণমূল চুরি করে, জোট চুরি করে, সব ক্ষেত্রেই চুরি করছে। কিন্তু তৃণমূল নির্লজ্জভাবে এই গরিব মানুষের টাকাও চুরি করলো 100 দিনে। এমনভাবে চুরি করেছে যে কেন্দ্রীয় সরকার সেই টাকা বন্ধ করে দিয়েছে পশ্চিমবাংলায়। কিন্তু কেন্দ্রীয় সরকারেরও আমাদের 100 দিনের কাজে আইন আছে 27 নম্বর ধারায়। যদি কোনো প্রকল্পে চুরি হয় তাহলে তদন্ত করে খুব দ্রুত টাকা আবার বরাদ্দ করতে হবে। কেন্দ্রীয় সরকার চায় না। মোদি 15 সালে এসে বলেছিলেন পার্লামেন্টে 100 দিনের কাজ হলো গর্ত খোঁড়ার কাজ, এবং আমাদের দেশের পুঁজিপতিদের একটা অংশ, বৃহৎ যারা চাষি তাদের একটা অংশ, তারা চান না যে 100 দিনের কাজ থাক, তাদের কম দামে লেবার তারা পাবেন না। সেই কারণে বিজেপির যা শ্রেণী নীতি, সেই কারণেই তারা 100 দিনের টাকা বরাদ্দ করছেন না। পশ্চিমবাংলা কিভাবে বিপন্ন হচ্ছে গ্রাম অঞ্চল, সেটা আপনারা বুঝতে পারছেন যে পশ্চিমবাংলায় থেকে কি হারে মানুষ গ্রাম শুদ্ধ আজকের চলে যাচ্ছে বাইরে কাজ করতে। ক্ষেতমজুর ইউনিয়ন কাজ করবার সুবাদে আমরা মাঝে মাঝেই তেলেঙ্গানায় যাই। আজকের দেখেছি গিয়ে ভাইজাগ থেকে শুরু করে বিজয়রা, সমস্ত যারা ধান কাটা শ্রমিক হলো আমাদের এই পশ্চিমবাংলা। বাংলার শ্রমিক, বাংলার কৃষক, ক্ষেতমজুর সেখানে ভর্তি হয়ে গেছে। সেই কারণে আমাদের দাবি, এই ব্রিগেড থেকে লক্ষ্য কণ্ঠে দাবি উঠবে
পশ্চিমবাংলার সাধারণ গরিব, সাধারণ ক্ষেতমজুরের যে আন্দোলন করে যে 100 দিনের কাজ আদায় আমরা করেছি, সেই কাজ ফেরত দিতে হবে। আমাদের যে জায়গায় আমরা চলেছি, আমরা সাড়া পাচ্ছি মানুষের মধ্যে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যেভাবে আজকের মানুষের মধ্যে প্রত্যক্ষভাবে সাম্প্রদায়িকরণ করার চেষ্টা করছে, মানুষের জীবন জীবিকার যন্ত্রণাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, যার জ্বলন্ত উদাহরণ মুর্শিদাবাদ, তার জ্বলন্ত উদাহরণ হলো রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন সময় দাঙ্গা, মানুষকে বিভাজিত করার প্রচেষ্টা। আমরা বিকল্প কণ্ঠস্বর তুলতে চাইছি। বিকল্প হলো মানুষের রুটি রুজি, বিকল্প হলো মানুষের কাজ, বিকল্প হলো মানুষের মজুরি, বিকল্প হলো মানুষের পাকা ঘর। এই বিকল্পর দাবি আমরা প্রতিষ্ঠিত করবার জন্যই 3 মাস ধরে গ্রাম অঞ্চল, শহরাঞ্চল, শ্রমিক মহল্লা, কারখানার গেট, বস্তি এলাকায় আমরা প্রচার করছি, আমরা সাড়া পাচ্ছি এবং পশ্চিমবাংলায় এই বিকল্প প্রতিষ্ঠিত হবেই। কারণ পশ্চিমবাংলার মানুষ ধর্ম করছেন, দীর্ঘদিন ধর্ম করছেন, শান্তিতে ধর্ম করছেন। একটা গ্রামে যদি আমরা যাই, সেই গ্রামে মোল্লাপাড়া আছে, খাপাড়া আছে, পাশেই বামুনপাড়া আছে, তার পাশেই দেখা যাবে পৌণ্ড ক্ষত্রিয় পাড়া আছে, তার পাশেই মাহিষ্য পাড়া আছে। কিন্তু সেই গ্রাম 700 বছর ধরে টিকে আছে, কারণ এখানে সুফিবাদ আছে, এখানে আউলিয়া বাউলিয়া আছে, এখানে চৈতন্যদেবের ধারা এখানে প্রভাবিত হয়েছে। তাই চেষ্টা বারবার হয়েছে কি করে বিভক্ত করার, কিন্তু বাংলার মানুষ ঐক্যবদ্ধ থাকে। আমরাও মনে করি আমাদের এই 4টে সংগঠন যেভাবে আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি, আমরা এই সাম্প্রদায়িক বিভাজনকে ঠেকিয়ে মানুষের জীবন্ত ইস্যুগুলোকে সামনে আনতে পারবো এবং এই লড়াই আমাদের চলবে। ব্রিগেডের পরও সেই লড়াই আমরা করব, সেই লড়াই আমরা আদায় করব এবং পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক শক্তি আর মমতা ব্যানার্জির এই বিভেদগামী শক্তিকে আমরা মাথা তুলতে দেব না। এই উদ্দেশ্যেই আমরা ব্রিগেড ডেকেছি। লাখো লাখো মানুষ ব্রিগেডে সমবেত হবে এবং পশ্চিমবাংলার গরিব সাধারণ মানুষ ভরসা পাবে, সেই পথেই আমরা এগোচ্ছি। ইতিমধ্যে জেনেছেন, বিশদভাবে বলছি না, যে 4টি সংগঠন, তার অন্যতম রাজ্যের বস্তিবাসীদের সংগঠন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি, তারা ব্রিগেড সমাবেশে সামিল হবেন। আমাদের বস্তিবাসীদের যে অভিজ্ঞতা আমরা দেখছি, এ সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শ্রমজীবী মানুষের মধ্যে অর্থনৈতিক সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষ, প্রান্তিক মানুষ, যারা আমাদের রাজ্যের বড় শহর, মাঝারি শহর এবং আধা শহরে যারা বসবাস করেন এবং যারা খুব প্রান্তিক মানুষ, তাদের জীবিকা, তার রুজি রোজগার শহরকে কেন্দ্র করে, বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের পেশা এবং সব পেশা খুব উচ্চমানের তা না, এবং তারা এইভাবেতেই হলো তারা দীর্ঘদিন ধরে আছেন। আমাদের রাজ্যে পালা বদলের পর যে সংস্কৃতি আমাদের রাজ্যে শুরু হয়েছে, সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বস্তিবাসী মানুষ। উচ্ছেদ বেড়েছে, বুলডোজারের আক্রমণ বেড়েছে, আক্রান্ত হচ্ছেন রেল শ্রমিক, রেল হকাররা, আক্রান্ত হয়েছেন স্ট্রিট হকাররা যারা বস্তিতে থাকেন। এবং এই শ্রমজীবী মানুষ আজকে একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে গেছে যে শহরে বসবাসের অধিকার এই মানুষের থাকবে কি থাকবে না। শহরে বসবাসের অধিকার, কারণ আজকে যে আরবানাইজেশন হচ্ছে এবং রেলপথ বলুন, সেতু বলুন, যা কিছু নির্মাণ থেকে শুরু করে সমস্ত কিছু, যার সঙ্গে যুক্ত এই শ্রমজীবী মানুষ। আর এই শ্রমজীবী মানুষেরাই হলো আজকে তারা তার বাস্তুচ্যুত হচ্ছে, আক্রমণ হচ্ছে। কারণ
আমাদের রাজ্যে একটা সময় বামফ্রন্ট সরকার ছিল, সেই সরকারের যে নীতি ছিল গরিব মানুষকে শহরে রেখে, বস্তিবাসী সব মানুষকে রেখে নগর উন্নয়নের পরিকল্পনা। এই নগর উন্নয়নের পরিকল্পনার দৃষ্টিভঙ্গিতে আমাদের রাজ্যে ঠিকা টেনেন্সি আইন, যা 1949 সালে তা সংশোধিত হয়েছিল। আমাদের রাজ্যের মিউনিসিপ্যাল অ্যাক্ট, যা গোটা রাজ্যের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট, যা হলো সংশোধিত হয়ে নতুন আইন, এবং মিউনিসিপ্যালিটিগুলো শুধু বড় বড় শহর না, সমস্ত মিউনিসিপ্যালগুলো তার দৃষ্টিভঙ্গি ছিল এবং তারা তাদের উন্নয়নের মধ্যে যুক্ত করেছিল। আজকে এই গোটাটা যে অধিকারগুলো এই গরিব মানুষেরা ভোগ করতেন, আজকে আক্রান্ত। এই শ্রমজীবী মানুষ, তাদের সুযোগ কমেছে, রুজি রোজগারের সুযোগ কমেছে, মূল্যবৃদ্ধি বাড়ছে, তার চাপ, এবং পরিবারে একসাথে সকলে মিলে কাজ করছে, এবং তাতেও হলো একটা অবস্থা তৈরি হচ্ছে, দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে। এই মানুষগুলোর ভিতের উপর যখন আক্রমণ হয়, যখন এই মানুষগুলো রেল বেসরকারিকরণ, আজকে গোটা দেশে বলেছেন রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারিকরণ, আমাদের গোটা রাজ্যে রেলের জমি, রেলের উদ্বৃত্ত জমি কেন্দ্রীয় সরকারের জমি, সেই স্টিল অথরিটি, পোর্ট ট্রাস্ট, এবং এই রকম কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের এই জমিতে বাস করে আমাদের বস্তিবাসী মানুষের 45%। এই 45% আজকে উচ্ছেদের মুখোমুখি। আমরা এই সময়ে আমাদের অভিজ্ঞতা, আমরা কিন্তু এই ব্রিগেড সমাবেশে আমাদের সংগঠন উচ্ছেদ বিরোধী আন্দোলন, বুলডোজারকে প্রতিহত করে এই অভিজ্ঞতা নিয়ে আমরা ব্রিগেড সমাবেশে এসেছি। আমরা আমাদের উচ্ছেদ বিরোধী আন্দোলনে আমরা কোথাও কোথাও আমাদের আহ্বান সব বস্তিবাসীদের একত্রিত করা, কে কোন জাতের, কে ধর্মের, কে কোন রাজনীতি করেন, এবং দেখা গেছে এই আন্দোলনের চাপে, এবং আজকে যারা রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল, তাদের যে বিধায়ক এমপি, তারা পাশে থাকতে বাধ্য হচ্ছে, বিরুদ্ধাচরণ করে না। এটা আমাদের হলো পশ্চিম বর্ধমানের বিস্তর জায়গা জুড়ে অভিজ্ঞতা, এবং আমরা এই আন্দোলনের এই অভিজ্ঞতা নিয়ে আগামী লড়াইয়ে আমরা যাচ্ছি, এবং তাকে তীব্র করবার জন্যই হলো আমরা শপথ করছি। এবং আমরা মনে করি যে এই যে বিষয়গুলো আলোচনা হলো, সমাজের সব অংশের মানুষের সাথে বস্তিবাসীরা অবিচ্ছেদ্য না, তাদের দাবি দেওয়া, আমরা সেই লড়াইয়ের সাথী, লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে থাকতে চাই, এবং আমাদের যে সম্প্রীতির যে ঐতিহ্য, তাকে আমরা বজায় রেখে আগামী দিনে এগোবো, এই কথা আমি বলছি। এটাই আমাদের বস্তি সংগঠন। কিছু বলবে? আপনারা দেখেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই আমাদের রাজ্যের 4টে শ্রেণী সংগঠন খুব দৃঢ়তার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ব্রিগেড সমাবেশের আহ্বান করেছে। এবার ব্রিগেড সমাবেশে আমাদের চিন্তাটা একটু অন্যরকমের ছিল, প্রচারের ধারা অন্যরকম ছিল। আপনারা দেখেছেন সেটা এই সময়কালের মধ্যে 1 মাস ধরে সেই প্রচার গ্রাম, শহর, জেলায় জেলায় সেটা হয়েছে। আমাদের লক্ষ্য ছিল নিচে আলোচনা করে গরিবদের অধিকারগুলোকে, দাবিগুলোকে সংঘবদ্ধ করো, সেই দাবিগুলোকে নিয়ে পঞ্চায়েত, ব্লক, ডিএম অফিস ঘেরাও করো, আন্দোলনের মধ্যে আসো, সেই আন্দোলন করার মধ্য দিয়ে আমরা ব্রিগেডে আসব। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি, তাহলে লড়াই, সংগ্রাম এবং আদায়যোগ্য দাবির আদায় করেই আমরা ব্রিগেডে আসব। এই ভাবনা থেকেই এবার আমাদের ব্রিগেডের আহ্বান করা হয়েছিল। ফলে এবার ব্রিগেড আর অন্যবারের ব্রিগেডের মধ্যে এইটা একটা বিরাট বড় প্রচার এবং গুণগত তফাৎ। সেই আন্দোলন ইতিমধ্যে শুরু হয়েছে, শেষের পথে। আজও বহু জায়গাতে এই সমস্ত আন্দোলন হচ্ছে, তাদের দাবিগুলোকে নিয়ে পঞ্চায়েত সমিতি, ডিএম অফিস ঘেরাও হচ্ছে। এই সময়কালের মধ্যে আপনারা দেখেছেন যে আইন অমান্য করছে আমাদের দেশের সরকার এবং রাজ্যের সরকার।
এই দুটো সরকারই আইন ভাঙছে। ফলে এই সময় আমরা 3 বছর এই রাজ্যের গরিব মেহনতি মানুষ 100 দিনের কাজ থেকে বঞ্চিত হচ্ছে। 100 দিনের কাজের একটা সমীক্ষা এই কেন্দ্রীয় সরকার বার করেছে, বিজেপি সরকার বার করেছে। তাতে বলেছে 1 বছরে আমাদের দেশে যে শিল্প কলকারখানা আছে তাতে যা সম্পদ তৈরি হয় তার চাইতে অনেক বেশি সম্পদ তৈরি হয়েছে 100 দিনের কাজে। অর্থাৎ 100 দিনের কাজে যদি সম্পদ তৈরি হয় তাহলে বাজেটে কেন টাকা কমাচ্ছে? অর্থাৎ ওরা ঘুরিয়ে ফিরিয়ে চাইছে বাংলাকে কোণঠাসা করার জন্য, বাংলার গরিব মানুষকে পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লেখানোর জন্য। যার জন্য দেখবেন 3 বছর কাজ বন্ধ। ওরা চায় বাংলার গরিব মানুষ যত বেশি পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লেখাবে তত বেশি গ্রাম বাংলার গরিবদেরকে বিভাজন করা যাবে। সেই জন্য গভীর ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। তার প্রতিবাদে সরব হয়েছে আমরা 4টে সংগঠন। সেই জন্য এই প্রচণ্ড রোদ থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ এই ব্রিগেডে লাখো মানুষের জমায়েত হবে, লাখো লাখো মানুষ আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার ব্রিগেড একটা আলাদা ইতিহাস রচনা করবে। আচ্ছা, ঠিক আছে, আমাদের তো বললাম, আপনাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। এগুলো সবাই পেয়েছেন? সবাই পেয়েছেন তো? দাবি টাবিগুলো সব বলা আছে, যে জিজ্ঞাস্য আছে। জিজ্ঞাস্য না থাকলে আমরা এখানে, তাই তো, এখানে শেষ করব। ব্রিগেডের যারা আসবেন আগের রাতে, ভোরবেলা, তাদের থাকার ব্যবস্থা ইত্যাদির জন্য আমাদের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গাতে, মাঠ ইত্যাদি জায়গাতে আমরা করেছি। আর মাঠেতে পর্যাপ্ত পরিমাণে জল ইত্যাদি রাখা গরমের মধ্যে হবে, এসবগুলো আমরা করেছি। আপনাদের হ্যাঁ, রামলীলা ময়দান হচ্ছে প্রধান থাকার জায়গা, প্রধান জায়গা রামলীলা। তাছাড়া আমাদের এই অফিস আছে, কৃষক সভার অফিস আছে, এরকম নানান জায়গা আছে, কিন্তু অনেকগুলো জায়গায় হয়েছে। প্রধানত রামলীলা ময়দান, ওইখানটাতে আমরা থাকার একটা ব্যবস্থা করেছি। কলকাতায় আমাদের যতগুলো সংগঠন আছে সব সংগঠনের অফিস ইত্যাদি, সিআইটিউর আমাদের কলকাতা, এখানে রাজ্য, আমাদের কলকাতার জেলা, তারপরে হচ্ছে যে কৃষক সভা অফিস, তারপরে হচ্ছে আমাদের শিক্ষক সংগঠন তাদের অফিস, এরকম করে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে যেসব অফিসে থাকার সুযোগ আছে সেই সব জায়গাগুলোতে ব্যবস্থা করেছি। আর প্রকাশ্য জায়গা হিসেবে রামলীলা ময়দান আমরা পেয়েছি। আমরা ওয়াই চ্যানেল চেয়েছিলাম, কিন্তু ওখান থেকে পারমিশনটা পাওয়া যায়নি। যাই হোক, তাতে অসুবিধা হবে না। হ্যাঁ, উত্তরবঙ্গের 7টা জেলা, 7টা লক্ষাধিক লোক আসবে 7টা জেলা থেকে। বলা মুশকিল। এটা ট্রেনটা খুব ভালো, হাওয়াটা খুব ভালো উঠেছে, মানুষের আসার প্রবণতা আছে, এটাই হচ্ছে বাস্তব। উত্তরবঙ্গের কোচবিহার থেকে 2000, জলপাইগুড়ি থেকে 800, আমার কাছে যাবে। এগুলো কৃষক সভা, এছাড়াও এইভাবে বলা যাবে না। আমি এটা কৃষক সভাটা বলছি, সরি, সবটা মিলে বলতে হবে তো, সেটা বলা যাবে না। যা অবস্থা প্রত্যেকবারের রেকর্ডকে ছাপিয়ে যাবে। আমরা শুধু একটাই কথা আপনাদের কাছে বলবো, আপনাদের যতটুকু দেবার সুযোগ সেই সুযোগ আমরা দেব। অতিরিক্ত কোনো ব্যবস্থা করা যাবে না মাঠেতে। আপনারা খানিকটা আমাদের ভলেন্টিয়ারদের সঙ্গে সহযোগিতা করে স্টেজে ওঠা ইত্যাদিগুলো একটা ডিসিপ্লিন ওয়েতে করলে মিটিং টিটিংগুলো আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো, এটা একটা অনুরোধ রইল। আর অমলদা বলেছেন যে আমরা চাই যে মিডিয়া, সেই মিডিয়া জনগণের মিডিয়া হিসেবে কাজ করুক, ফলে এই জনগণের স্বার্থের দাবিতে যে ব্রিগেড, তার প্রচারটা যাতে যথাযথভাবে হয় এইটা আপনারা দেখবেন। প্রধান কথা হচ্ছে যে ভয়ঙ্কর শক্তি দিল্লিতে আছে, যারা ধর্মীয় মৌলবাদী এবং কর্পোরেটদের সঙ্গে যোগসাজশ করে একটা নয়া ফাঁসিবাদী জায়গায় পৌঁছতে চাইছে, তাকে আমাদের ঠেকাতে হবে। আর রাজ্যের এই অপশাসন থেকে মানুষকে মুক্ত করতে হবে, পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে। এটাই ব্রিগেডের প্রধান আমাদের উদ্দেশ্য। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, এইটাই মূল রণধ্বনি। বলছে
সাধারণভাবে আমরা দেখি যে নির্বাচনের আগে দিনের সভা, হ্যাঁ, এটা কি 26-এর নির্বাচনের আগে এই সময়টাকে বেছে নেওয়া? এখানে যারা বসে আছে তারা কেউ নির্বাচনে অংশগ্রহণ করে? সিআইটিউ করে না, কৃষক সভা করে না, ক্ষেত মজুর করে না, বস্তি সংগঠন করে না। তাহলে আমরা আমাদের নিজস্ব দাবিতে আন্দোলন করছি। নির্বাচন এটার তো একটা প্রভাব পড়বেই, পড়তে বাধ্য। মানুষের দাবি তো উঠছে না, সব জায়গায় তো গুলিয়ে দেওয়া হচ্ছে। তাহলে মানুষের দাবি যখন তুলছি তার প্রভাব নির্বাচনে পড়তে পারে, এবং সেটা অবশ্যই মানুষের পক্ষে হওয়া উচিত। হ্যাঁ, কে বলবেন? বল। গ্রাম দিয়ে শহর ঘেরা, কে ডাক দিয়েছে? ডিস্টার্ব করার জন্য গ্রাম দিয়ে শহরকে ঘেরা। ঘিরবে। হ্যাঁ, সিদ্দিকুল্লাহ ডাক দিয়েছে। এই দুটো ডাকের ফারাক কোথায় খুঁজে পান আপনারা? সিদ্দিকুল্লাহ ডাক দিয়েছে যে গ্রাম থেকে করব, তারপর কলকাতায় এসে 50টা জায়গায় 2000 10,000 করে লোক বসিয়ে অবরোধ করে দেবো। সেটাও তো গ্রাম দিয়ে শহর ঘেরা। তাহলে বিজেপিও করছে। এইটা হচ্ছে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার প্রকার। আমরা এটাকে গুরুত্ব দিতে রাজি না। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে গ্রামে শুধু গরিব মানুষ থাকে আর শহরে গরিব মানুষ থাকে না, তা তো না। শহরের আশেপাশে যে শ্রমিকরা থাকে, তারপরে গ্রামেও গরিব কৃষক ক্ষেত মজুর থাকে, আবার গ্রামেও জোরদার মহাজনরা থাকে, আর ঠিক শহরেও হচ্ছে কলকারখানার মালিক, আমলাতন্ত্র, যারা শাসক শ্রেণী তারা থাকে। ভারতবর্ষের শাসক শ্রেণীর প্রতিনিধিত্ব করছে আদানি আম্বানিদের প্রতিনিধিত্ব করছে, রাষ্ট্রে ক্ষমতায় আছে হচ্ছে বিজেপি। সে কাকে দিয়ে কাকে ঘিরবে? গ্রামের গরিব মানুষ যারা না খেতে পেয়ে যারা ধুঁকছে, কৃষকরা ফসলের দাম না পেয়ে যারা লড়াই করছে, আত্মহত্যা করছে প্রতিদিন গোটা দেশে, তারা শহরকে ঘিরতে আসবে না। তারা বিজেপি যে সরকার, যারা আমাদের দেশে জমিদার জোরদার মহাজন পুঁজিপতি আদানি আম্বানিদের দালালি করছে, তাদের ঘেরার জন্যে শহর এবং গ্রামের শ্রমিক কৃষকরা আসবে। আগামী 20শে মে আমরা গোটা দেশে শ্রমিক কৃষকরা রাস্তায় নামছি। ওই আদানি আম্বানি আর ওই নরেন্দ্র মোদী সরকারের মতো বা মমতা ব্যানার্জি সরকারের মতো যারা আছে ক্ষমতায়, পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য নামছি। 20শে মে গোটা দেশে ধর্মঘট, শ্রমিক কৃষকরা নামছে। বিজেপি ঘিরবে মানে দাঙ্গা করতে আসবে, আর আমরা দাঙ্গা ঠেকাবো। কে কাকে ঘিরবে? আর কিছু নেই তো? হ্যাঁ বলো, কি বলবে বলে দাও। একটি বিষয় যেটা মিস করে গেছি, যে এই যে আমাদের রাজ্য সরকারের যে গরিব মানুষের প্রতি কী দৃষ্টিভঙ্গি, আপনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় তো দেখবেন বড় বড় রাস্তাতে বস্তির মধ্যে উত্তরণ কথাটা উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ গরিব মানুষের শহরে থাকার যে অস্তিত্ব, এটাকে বিলোপ করা হচ্ছে। আমি বস্তি যদি উল্লেখ না করি তাহলে বস্তি বাজেটের 25% দাবি করা যাবে না। আর বস্তি যদি উল্লেখ না থাকে তাহলে প্রমোটারের মিটিংয়ে বল কি বলে স্কোয়ার ফিটের রেটটা বেশি হবে। প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টের যে জমির ল্যান্ড ভ্যালু আর হাত ঠিকাদের ল্যান্ড ভ্যালু কমান না। এই দৃষ্টিভঙ্গিতে সরকার পুরোপুরি প্রমোটারদের সরকার, এবং সরকারি জমি লুট করার জন্য প্রশাসনকে ব্যবহার করে সবটা করছে। ঠিক আছে, এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। ঠিক আছে, আর কিছু নেই।